হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। অনেকদিন পর আবার একটা ব্লগ আসছে। লাস্ট ব্লগ এসেছিল সেই অগস্ট মাস, আর এটা হচ্ছে ডিসেম্বর। আর আসলে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আফটার অগস্ট সত্যি কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর আমি যেহেতু ট্রাভেল ব্লগ করি, তো সেই জন্য কোনো ভিডিও আসেনি চ্যানেলে। তো ফাইনালি কোথাও একটা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ, নবাবের শহর। তো সেখানেই যাচ্ছি ঘুরতে। আজকের ডেটটা হচ্ছে 24 ডিসেম্বর, কালকে বড়দিন, ক্রিসমাস। তো এখন টাইম হচ্ছে সন্ধে 8:15। তো আমি এসছি আমার গাড়ির পার্কিং লটে, সেখান থেকে আমি গাড়িটা নিচ্ছি, নিয়ে আমি সোনালি আর জুনিয়রকে পিক করবো বাড়ি থেকে। তো এখন যাচ্ছি হলো কোন্নগরে আমার বন্ধুর বাড়ি, সেখানে যাচ্ছি। ওখানে আমি গাড়ি নিয়ে যাব। কালকে সকালবেলা একদম আর্লি মর্নিং ওখান থেকে আমরা রওনা দেব টুয়ার্ডস মুর্শিদাবাদ। আমার গাড়িটা ওর গ্যারেজে পার্ক করা থাকবে। ওর গাড়ি আছে, মানে ওর গাড়িটা অপেক্ষাকৃত একটু বড়, তো সেই গাড়িতেই আমরা ট্রাভেল করব। সো দিস ইজ দ্য থিং। তো ভিডিওটা দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ভালো লাগবে। আর রোড ইনফরমেশনস, আর এখন তো যেহেতু শীতকাল পড়ে গেছে, তো প্রচণ্ডই শীত, আর রাস্তায় প্রচণ্ড ফগও হচ্ছে। সব রকমের ইনফরমেশন আমি দেবো, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, আর কি টোল পড়বে বা কিছু। তো লাস্ট পর্যন্ত দেখুন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওটা দেখুন। ঠিক আছে, সঙ্গে থাকুন। বাড়ি থেকে সোনালিকে, জুনিয়রকে পিক করে অনেকটাই এগিয়ে এসেছি, কোন্নগর যাচ্ছি যেটা বললাম। জুনিয়রকে দেখাও পেছনে একবার। জুনিয়র ঘুমোচ্ছে পেছনে অলমোস্ট। এই হাইওয়েতে আছি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আছি। আর কিছুক্ষণের মধ্যে কোন্নগর পৌঁছে যাব। তারপর যা বললাম যে কালকে সকালবেলা আমরা রওনা দেবো টুয়ার্ডস মুর্শিদাবাদ। সময় হচ্ছে এখন রাত্রি 10টা, আর আমি জাস্ট কোন্নগর এসে পৌঁছলাম। আর এই সোনালি আর জুনিয়র ওদের বাড়ি ঢুকে গেছে, আর এই গাড়িটা পার্ক করলাম এখানে। রাত্রি এখানেই থাকবে। আর এই গাড়িটাতে আমরা জার্নি করবো মেনলি, XUV 700। তো সকালবেলা এই গ্যারেজে আমার গাড়িটা ঢুকিয়ে দেবো, আর এটাতে করে আমরা জার্নি করবো। তো দিস ইজ দ্য থিং। তো রাত্রিরে আর কিছু দেখানোর নেই, এখন জাস্ট একটু আমরা গল্প গুজব করে একটু রেস্ট নিয়ে নেবো। ভোর কালকে টার্গেট যেটা আছে 5টার মধ্যে বেরোনোর। কালকে সকালে বেরিয়ে তারপর বাকিটা সব দেখাচ্ছি কোন রাস্তা। সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন। আজকের মতো গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। 2000 years later. ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড আ মেরি ক্রিসমাস। 25 ডিসেম্বর টুডে। আমরা রওনা দিচ্ছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। টাইম হচ্ছে এখন ভোর 5টা। অ্যান্ড এই হচ্ছে সবাই, এই হচ্ছে আমাদের লাগেজ সব রাখা। গাড়ি বেরোচ্ছে গ্যারেজ থেকে। তারপর আমার গাড়িটা এখানে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে আমরা এটা করে বেরোবো। সবাই ঠান্ডায় জবু তবু। গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং। সো দিস ইজ দ্য থিং, অ্যান্ড দারুণ এনজয় করবো। আর কি করছি এভরিথিং সব কিছু দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা জার্নি স্টার্ট করে দিলাম, এই জাস্ট এখন বেরোচ্ছি। আর ঠান্ডা মানে মারাত্মক, প্রচণ্ড ঠান্ডা। এই হচ্ছে সবাই, যাই হোক 14, এই হচ্ছে সবার কন্ডিশন। হাই বলো। একজন পেছনে আছে, তাকে দেখা যাচ্ছে না। এই হচ্ছে কন্ডিশন এখন। রাস্তা পুরো ফাঁকা, এই হচ্ছে শুনশান রাস্তা। শীতের সকাল 5:30 বাজে। একটু লেট হয়ে গেল আমাদের। আর মোটামুটি যা টার্গেট ছিল বাই 5 বেরোবো, কিন্তু 15 মিনিট লেট হয়ে গেল। সেই হচ্ছে শীতের সকাল। এখনো আলো ফোটেনি, ভোরের আলো। গাড়িতে তেল ভরা হচ্ছে। ফগেতে পুরো একদম কাঁচটা এ হয়ে গেছে, ভেপারাইজড হয়ে গেছে। আমাদের অ্যারাইভেল টাইম দেখাচ্ছে অ্যারাউন্ড 10 to 10:15। আমরা যে রুটটা এখন নেব সেটা হচ্ছে দিল্লি রোড দিয়ে মগরা হয়ে ঈশ্বরগুপ্ত ব্রিজ হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে যাব। দিস ইজ দ্য রুট।
এই আমরা ভেতর দিক দিয়ে এসে এবার দিল্লি রোড কানেক্ট করলাম। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আর রোহিত একিউই কত বলছিল? 179 179। এই এই সকালবেলায় সকালবেলার একিউআই হচ্ছে 179। মানে ভাবতে পারছেন কোন জায়গায় যাচ্ছে, মানে দিল্লি ছুঁয়ে নেবে খুব তাড়াতাড়ি, কোনো মানে কিছু বলার নেই আর। কলকাতাতে ইউজুয়ালি 400-500 তো থাকে। একদম এই রাস্তা খুব বাজে খুব বাজে, খুব বাজে। খুব বাজে, একদম খুবই বাজে। তো এই হচ্ছে একটা টোল প্লাজা বাট নট অপারেশনাল। ক্রস করে গেলাম। এই যে এখন কোন জায়গাটা ক্রস করছি না? এটা এটা আমার ওই শ্রীরামপুরের শ্রীরামপুর ক্রস। আচ্ছা দিল্লি রোড আছে। দিল্লি রোড, বাট মানে জায়গাটা বলছি। আমাদের অ্যারাইভেল টাইম এখানে দেখাচ্ছে ম্যাপেতে 4 ঘন্টা 18 মিনিট, আর আমরা পৌঁছবো অ্যারাউন্ড 10:08। হ্যাঁ, 10:08 দেখাচ্ছে। দিস ইজ দ্য থিং। ফগ এবার একটু ফগ লাগছে এখানে, বাট আমাদের প্রো ড্রাইভার, প্রো রাইডার যাই বলি না কেন, সে আছে, কোনো অসুবিধা নেই, তাই তো? না, লাইটটা জ্বালিয়ে প্রো পাইলট গলাতে একদম মাফলার জড়িয়ে চালাচ্ছে। গাড়ির কন্ডিশনটা দেখাই ভেতরে। দিস ইজ দ্য কন্ডিশন। জুনিয়র মাস্তান একদম অ্যাক্টিভ, সব পিছনে একজন ঘুমোচ্ছে, সব ঘুমোচ্ছে। এই হচ্ছে আমাদের রোড ট্রিপ। ঘুমো আর চলো। তো দিল্লি রোড দিয়ে আমরা মগরা ক্রস করে এখন এই কল্যাণী এক্সপ্রেস ওয়ে কানেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর সেতু রোড। আচ্ছা আচ্ছা, ঈশ্বর সেতু কল্যাণী এক্সপ্রেস ওয়ে তো দেখাচ্ছে ভাই। আচ্ছা, বাট এখানে কিন্তু ম্যাপেতে কল্যাণী এক্সপ্রেস দেখাচ্ছে যদিও। এই এটা কি মানে আন্ডার কনস্ট্রাকশন? আচ্ছা, যাই না, এখানে ম্যাপেতে দেখাচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে, বাট যাই হোক কানেক্ট করছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এইমস, গেট নাম্বার 1, এইমস কল্যাণী। সব হোটেল আছে। আচ্ছা, মানে আচ্ছা, থাকার জন্য। এটা হচ্ছে এইমসের মেইন গেট। বিশাল ব্যাপার এই যে এইমস। ভারতীয় রাস্তা পুরো ফাঁকা, মানে এখন টাইম হচ্ছে 6:30 বেজে গেছে, বাট না কোনো দোকান খুলেছে, না রাস্তায় ওই কিছু লোক মর্নিং ওয়াক করতে নেই। জার্নির ফার্স্ট টোল ক্রস করছে। এটা অপারেশনাল কি? ওকে, এটা অপারেশনাল। আমার মনে হচ্ছে আগের বছর যখন শান্তিপুর এসেছিলাম তখন মনে হচ্ছে এটা অপারেশনাল ছিল না এখন। আর লাস্ট কিছু ভিডিওসও আমি দেখেছিলাম, সেখানেও দেখিয়েছিল যে অপারেশনাল নয়। রিসেন্টলি এটা অপারেশনাল হয়েছে টোলটা। সোজা কৃষ্ণনগর, মদনপুর,
বিটলগড় টোল। সব ঘুম থেকে উঠলো এখন, সবাই একটু হাই করো। ঘুম কেমন হলো? অদ্রিত উঠে পড়েছে ঘুম কমপ্লিট করে। অদ্রিত হ্যালো করে দাও, বলো হ্যালো, বলে বলো বলো হ্যালো। এখনো ঘুমের মধ্যেই আছে। NH12 এর ওপরে এই জাস্ট দেখলাম এখানটা, এই সামনে এখানটা একটা চার্চ আছে, এই যে চার্চ আছে, সব চার্চের সামনে সব ভিড়। আজকে তো ক্রিসমাস 25th, সো মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। সেই জন্য এখানটা ভিড় হয়ে আছে। অন দ্য ওয়েতে আমরা একটা ব্রেক নিলাম পেট্রোল পাম্পে, সেখানে একটু ওয়াশরুম ইউজ করলাম, একটু বায়ো ব্রেক নিলাম, আর এখন এখানেই আমরা খাবার খেয়ে নিচ্ছি। আলুর পরোটা, দই, আচার। আমরা ব্রেকফাস্ট নিয়ে এসেছি একদম সাথে করে, সেটাই খাচ্ছি। ব্যাস, সবাই এখানে খাবে এখন। আর অ্যারাউন্ড 100 কিলোমিটার্সের মতো বাকি আছে আমাদের টোটাল কমপ্লিট করতে, মানে আমাদের ট্রিপ কমপ্লিট করতে। এটাই ভালো হলো, বল এটা ভালো হলো না? একটা জায়গাতে দাঁড়িয়ে খাওয়া, সেখানে সময়টাও অনেকটা নষ্ট হয়। এদেরকে খাবার দেওয়া হয়নি বলে এরা চুপ করে বসে আছে। ঠিক আছে, চলো খেয়ে নিই। আলুর পরোটা খাওয়ার পর এরকম গরম গরম কফি, এরকম শীতেতে এরকম গরম গরম কফি মানে তাই বলছি গান চলছে কেন? সো আমি এখন ড্রাইভিং সিটে আছি, আমার বন্ধুকে একটু রেস্ট দিলাম। আর রেস্ট কি দিয়েছি, ও তো টেনশন হচ্ছে আমি চালাচ্ছি মানে, ও ভয় পাচ্ছে আমি নাকি উল্টো পাল্টা চালাচ্ছি। আর কিছু না, মানে এক একটা ড্রাইভার তো চালানোর স্টাইল এক এক রকমের হয়। ওর চালানোর স্টাইল একরকম, আমার চালানোর স্টাইল একরকম। এটা হয়, এটা রিফ্লেকশন। অন্য যে কেউ পাশে বসলে একটু মনে হয় যে এরকম। যাই হোক, একটা জিনিস মিস হয়ে গেল, জাস্ট একটু আগে ভিডিওটা অন করেছিলাম বাট রেকর্ডিংটা হয়নি। সেটা হচ্ছে একটা সেকেন্ড টোল আমরা ক্রস করলাম, তো কাটলো ওই টোল থেকে। ওটা থেকে কাটলো হচ্ছে 100 টাকা। আচ্ছা, 100 টাকা। তাহলে এখন শালি বামনডাঙ্গা, এটা আচ্ছা শালি বামনডাঙ্গা, শালি বামনডাঙ্গা টোল, তো ওটা থেকে 100 টাকা কেটেছে, আর আগেরটা থেকে 115 টাকা কেটেছে। হ্যাঁ। তো এখনো পর্যন্ত আমাদের এটা হচ্ছে আমাদের টোলের কস্ট। সো দিস ইজ দ্য থিং। আর অ্যারাউন্ড 65 কিলোমিটার্স দেখাচ্ছে, অ্যারাইভেল 10:30। ঠিক আছে, রাস্তায় মোটামুটি রোদ ওঠেনি আজকে, পুরোপুরি ক্লাউডি টাইপের হয়ে আছে। আর এই গাড়ি চালানোর তো সৌভাগ্য সবসময় হয় না। মাখনের মতো গাড়ি, পায়ে অ্যাক্সেলারেটরে পা দিয়ে রাখলেই 60-70 কোনো ব্যাপারই না, আর একটু চাপ দিলে তো 100। ঠিক আছে। আমরা বহরমপুর ক্রস করছি, এই একদম বহরমপুর টাউনের ভেতর দিয়ে যাচ্ছি এখন। সময় দেখাচ্ছে আর
38 minutes, 15 kilometers. এই আমরা মুর্শিদাবাদ ঢুকে গেছি, জাস্ট আর বোধহয় উইদিন 5 minutes হোটেল পৌঁছবো। তো এখানে একটা মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি থেকে একটা টাকা নিল আমাদের ঢোকবার সময়, এই যে এইটা তার রসিদ। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি 100 rupees নিল। সো মানে এইটা দিয়ে ঢুকতে হবে, আর বেরোনোর সময় এটা দেখিয়ে দিলে কোনো অসুবিধা পুরো। সো ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদের হোটেল। আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে হোটেল সাগনিক। তো এটা হচ্ছে হোটেলটা। এটা হচ্ছে হোটেল। এটা হচ্ছে একদম হাজারদুয়ারির কাছে, মানে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, একদমই কাছে। গাড়িটা এখন এখানে রাখারই আছে, বাট একটু পরে ওনাদের বোধহয় পার্কিং আছে কোনো একটা জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের চেকিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আর লাগেজ সব রুমে চলেও গেছে। এবার আমরা চলে যাচ্ছি একে একে। দিস ইজ দ্য রিসেপশন এরিয়া। সেটা হচ্ছে রিসেপশন। চেক ইন করে উপরে এসছি রুমেতে, ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আর নিচে যে পার্কিংটা দেখাচ্ছিলাম ওইটা হচ্ছে গাড়ির পার্কিংটাই। দেখুন এই জায়গাটায় গাড়িটা পার্ক করা আছে। এইটা হচ্ছে হোটেল। হোটেলের জাস্ট অপোজিটেই একটা মাঠ আছে, সেই মাঠেতেই এদের পুরো পার্কিংটা। ভালো সিস্টেম, খারাপ না, পুরো হোটেল থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে। আর টোটো যে মানে দুদিন আমাদের যে ঘোরাবে, হ্যাঁ হ্যাঁ, তার জন্য 1560 টাকা নেবে। হ্যাঁ এইমাত্র আমরা কথা বললাম এখানকার লোকাল সাইট সিনের জন্য একটা টোটো রিজার্ভ করবো, সেটাই ঠিক করেছি। একজনের সাথে কথা বললাম, দুদিন আমাদের এখানে তো টোটাল সব স্পট দেখাবে, তো টোটাল 1560 rupees নেবে। যদি কোথাও গাইডের দরকার পড়ে এক্সট্রা, সেটাও বলেও দেবে। তো দিস ইজ দ্য থিং। আমাদের ইচ্ছা ছিল এখানে মানে ওই ঘোড়ায় টানা যে গাড়িগুলো সেগুলো করে সাইট সিন করা, কিন্তু শুনছি নাকি ওগুলো নাকি উল্টে যায় মাঝে মাঝে, মানে ঘোড়ার গাড়ি নাকি উল্টে যায়। তো দরকার নেই ভাই, সব রিস্ক নিয়ে বাচ্চা আছে, টোটোই ঠিক আছে। সো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে এখানেই লাঞ্চ করব। লাঞ্চ করে এখন টাইম হচ্ছে 11টা, টার্গেট হচ্ছে মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে এখান থেকে আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। ঠিক আছে, সময় এখন দুপুর 12:30, আর রুমেতে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এই হোটেলের রেস্টুরেন্ট নিচেতে। লাঞ্চে নিয়েছি আমরা ভেজ থালি, যেখানে এইগুলো দিয়েছে শুক্তো, এটা বোধহয় বাঁধাকপি, ডাল, আলু ভাজা, আর এর সাথে এগ অমলেট দিয়েছি। এটা খেয়েই আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। জুনিয়রের খাওয়া অলরেডি হয়ে গেছে, জুনিয়র খাওয়া ডান। জুনিয়রের মা খাচ্ছে, রাজা খাচ্ছে, বাকিরা এখনো পর্যন্ত আসেনি। ওরা আসলে তারপর ওরা খাওয়াবে আমরা বেরিয়ে যাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই বেরোচ্ছি এবার সাইট সিনের জন্য। খাবার দাবার মোটের ওপর ভালোই ছিল, খারাপ ছিল না, ঠিকঠাক মডারে সিম্পল খাবার, ঘরোয়া টেস্ট, কোনো অসুবিধা হয়নি। এই টোটো করে এখন আমরা ঘুরবো, আর এই হচ্ছে আমাদের টোটো ড্রাইভার কাম গাইড। সো এই আমরা রওনা দিয়েছি টোটো করে। ফার্স্ট কোথায় যাচ্ছি আমরা? প্রথমে দেখবেন চাঁদনি চক মসজিদ, তারপর প্যালেস। আচ্ছা, চাঁদনি চক মসজিদ প্রথমে যাচ্ছি, তারপর প্যালেস। মসজিদ, হ্যাঁ, কাঠগোলা, হ্যাঁ, আর কোসবাগ। আচ্ছা, হ্যাঁ, এই তিনটে স্পটে গাইড মার। আচ্ছা, হ্যাঁ, আর মির্জাপুরের সমাধি। হ্যাঁ হ্যাঁ, আমরা মির্জাপুরের সমাধিতে
যদি গাইড নেন 50 টাকা বলবেন। আচ্ছা, হ্যাঁ, এটা চাঁদনি চক মসজিদ। চাঁদনি চক মসজিদ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মির্জাপুরের 3 নম্বর জিএসটি এটার নাম এটা হচ্ছে নহবত খানা গেট, নহবত খানা। নবাব খানা গেট। এই গেটে নহবত বসতো, হ্যাঁ চন্দন কাঠের ধূপ জ্বালিয়ে হ্যাঁ। সানাই বাজিয়ে নবাবদেরকে স্বাগতম করতো। যাবে না? এর প্রতিষ্ঠাতা ব্রিটিশ গভর্নমেন্ট লর্ড কার্জন। ইয়েস, লেফট সাইডে ইয়েলো কালার প্যালেস, 1000 দুয়ারি, 1000টি দুয়ার। আসল দুয়ার 900, নকল হচ্ছে 100। আসল নকল মিলিয়ে 1000টি দুয়ার বলেই প্যালেসের নাম 1000 দুয়ারি। কিন্তু কোনো নবাবের থাকার বাসস্থান জায়গা নয়, এটা ছিল এটা দেওয়ানি ব্রিটিশ কোর্ট 3টে রাজ্যের, বেঙ্গল, বিহার আর উড়িষ্যা। 1000 টাকা করার মানে হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরটা দেখছেন, এটা রেকর্ড রুম। ফার্স্ট ফ্লোরটা কনফারেন্স রুম, সেকেন্ড ফ্লোর ব্রিটিশ ফ্যামিলি গেস্ট হাউস। যারা ইংল্যান্ড থেকে আসবেন জেনারেল গভর্নর, তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা শত্রুদেরকে ধোকা দেওয়ার জন্য। কারণ নবাবী আমলে বর্গিরা ছিল, মারাঠা দস্যু। হাজারপুরের বার্থডে হচ্ছে 1829, 1829। 9 আগস্ট। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নবাব মির্জাফর তার 5th জেনারেশন একটা সিলভার কুর্নি দিয়ে শিলান্যাস করলেন। কুর্নিটা ভেতরে দেখবেন হাতির দাঁত দিয়ে মোড়ানো। মুর্শিদাবাদের সব থেকে প্রসিদ্ধ হাতির দাঁতের কারুকার্য। সময় লাগলো 8 বছর, 1837-এ কমপ্লিট হলো। খরচা হলো 16,50,000 স্বর্ণ মুদ্রা। তৎকালীন ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায় প্রেজেন্ট হলেন। সতীদাহ প্রথার রুল এই কোর্ট থেকে পেশ করলেন। আর আমরা পেলাম পাশ্চাত্য শিক্ষা গ্রহণের পারমিশন, আর আপনারা পেলেন নারী শিক্ষা, নারী মর্যাদা। ভারতবর্ষের গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময় পেলেছিলেন মা। হলো 1847-এ ইমাম বাড়ি। ইমাম বাড়ি হচ্ছে ইসলাম ভাইদের একটি পবিত্র ধর্মস্থান জায়গা। বছরে মাত্র 10টা দিন সকলের জন্য অ্যালাউ করা হয়, মহরম পারপাস। যদি মহরমের সময় আসেন ভ্রমণে, তবে ভেতরে এন্ট্রান্স পাবেন ম্যাডাম। মানে এখন বন্ধ আছে সাবজেক্ট কোরআন শরীফ। হাসান হোসেন সাহেব যারা ব্যাটেল অফ কারবালা করলেন, তাদের পদচিহ্ন গম্বুজের নিচে পুষ্টি পাথরের ওপর আলাম পাঞ্জা তাজিয়া, বাংলায় বলা হয় হাত, বল, তারা, 786 লেখা। সোনা, চাঁদি, তামা, কাঁসা দিয়ে নির্মাণ। মুর্শিদাবাদের সব থেকে প্রসিদ্ধ কাঁসার বাসন। আছে অসংখ্য বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি, পাথরের ঝর্ণা দিয়ে সুসজ্জিত। এটা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম ইমাম বাড়ি, 207 মিটার লং। দুপাশের কক্ষগুলোতে গেস্ট হাউস। গেস্টরা আসলে নবাব তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করতেন। মহরমে 10 দিন। ইনি কোন নবাব? ইনি মির্জাপুরের 6th জেনারেশন। এটা 5th, ওটা 6th। নেম ইজ নবাব নাজিম পেরাদুঞ্জা। উনি অনেক উচ্চ শিক্ষিত ছিলেন, আরবি উর্দু ল্যাঙ্গুয়েজে। সময় লাগলো অনলি 6 মান্থ। খরচা হলো 6,50,000 স্বর্ণ মুদ্রা, নবাবী আমলে। এখনো মহরমের 10 দিন আসলে এই মাঠে বৃহৎ করে মেলা বসে। মহরমে সাবজেক্ট কোরআন শরীফ পাওয়া যায়, ইসলামিক মেলা। তখন মহরমের প্রধান দিন হাই হুসাইন সাহেবের নামে বুকে পিঠে জঞ্জির মারা হয়। আরবি ল্যাঙ্গুয়েজ তাজিয়া অতিক্রম করে কারবালার প্রান্তর। এখান থেকে 4 কিলোমিটার ডিফারেন্স কারবালা। আরেকটি কারবালা রয়েছে ইরাক। হ্যাঁ, এটা পারস্য দেশের ইতিহাস দেখবেন। পারস্য দেশ, আর মির্জাপুরের প্রকৃত বাড়ি ছিল পারস্য দেশ। সিরাজের মৃত্যুর 82 ইয়ার্স ডিফারেন্টে ইমাম বাড়ি নির্মাণ করা।
এটা 72 ইয়ার্স ডিফারেন্ট। সিরাজের সাথে প্রাসাদগুলোর কোনো রিলেশন নেই। নবাবের শুধু আছে ওই স্মল মসজিদটা, ওল্ড 1756। কোনটা? নবাব তার আচ্ছা, ওই মন্দিরটা। আচ্ছা। নানা আদিবাসীটা দিয়ে শুধু মক্কা মদিনা থেকে মাটি আনছে ওই ছোট্ট মন্দিরটা যেভাবে স্থাপন করে রাখা। এটা গরিব দুঃখী মানুষের জন্য, যারা অর্থের অভাবে মক্কা যেতে পারে না, তারা এখানে এসে হজ পালন করে। টাওয়ার ক্লক, ঘড়ি ঘর, চারিদিকে 4টে ডায়াল লাগানো ছিল। রুলস ছিল বছরে মাত্র 2টি বার চাবি দিলে সারা বছর রাইট টাইম দিত। কোম্পানি নেম গ্র্যান্ডফাদার্স, মেড ইন ইংল্যান্ড। ঘড়িগুলো নেই এখন আর? ঘড়ির পার্টস, ঘড়ির ডায়াল সব ব্রিটিশরা ইংল্যান্ডে ট্রান্সফার করছে। চলুন ধীরে ধীরে, আচ্ছা আচ্ছা চলুন। একটা আছে সামনে, আচ্ছা, ক্লোজ আছে। গভর্নমেন্ট চালু করলো কিছুদিন আগে, হ্যাঁ হ্যাঁ, কিছুদিন চললো, তারপর আবার ক্লোজ। আচ্ছা। নবাব আসতো ঘোড়ায় চেপে। কিভাবে নবাব আসছে ইম্পর্টেন্ট ড্রয়িংটা ভেতরে দেখবেন ম্যাডাম। নবাব যখন আসতেন, মেড ইন ইংল্যান্ডের কামান আকাশের দিকে মুখ করে চার্জ করে নবাবকে গান স্যালুট জানানো হতো। সালামি তো ইয়েস। একটা ছেড়ে রাতের অন্ধকারে পুরো ছদ্মবেশ ধারণ করে তার বেগম লুৎফান নেসা ছোট্ট কন্যাকে নিয়ে নৌকায় করে এই জলপথে পালিয়ে যাচ্ছিল পাটনার দিকে। নবাবের সাথে বিক্রয় করলেন তার বিশ্বস্ত কমান্ডেন্ট নেমিস মির্জাফর, ছিল রায় দুর্লভ, ছিল জগৎ সেন, উমিচা ফতেচাঁদ, ছিল নবাবের নিজের মাসি ঘসিটি বেগম। নবাবের পরনে ছিল সোনার নাগরা জুতো। ওই জুতো দেখে শনাক্ত করলেন নৌকার মাঝি দানেশ ফকির বলে এক ব্যক্তি। অর্থের লোভে নবাবকে ব্রিটিশদের হাতে তুলে দিলেন। নবাবকে নিয়ে যাওয়া হলো মির্জাফরের বাড়ি। 7 দিন নবাবকে ওখানে বন্দি রাখা হয়েছিল। বাড়িটির নাম নিমো খারাম দেউরি, মাত্র 2 কিলোমিটার ডিফারেন্স। মির্জাফর সান নেমিস মিরান ওনার পারমিশনে রিয়া খঞ্জর দিয়ে হত্যা করলেন মোহাম্মদী বেগ। উনি ছিল নবাবের বডিগার্ড। ইয়েস স্যার, এই খঞ্জরটা আজকে প্রথম দেখবেন, এটা দিয়ে নবাবকে হত্যা করা হবে। খঞ্জরটা প্রথম দেখবেন, মোহাম্মদী বেগ নবাবের বডিগার্ড নবাবকে হত্যা করা। অর্থের লোভ। ভেতরটা দেখলাম, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য কোনো ফটো ভিডিও কিছু তুলিনি। দারুণ, মানে জাস্ট ফাটাফাটি। যা যা জিনিস আছে ভেতরে, মানে রিয়েলি মানে সবাইকে বলবো একবার এসে ভিজিট করবেন অবশ্যই। মানে এত ভালো হিস্ট্রি ভেতরে রাখা আছে, খুবই ভালো লাগবে। সো হাজারদুয়ারি থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ফর দ্য নেক্সট স্পট। কোথায় যাব সেটা গিয়ে দেখাচ্ছি, জানি না এখন কোথায় যাব। আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 25 রুপিস পার হেড। বিলো 14 ইয়ার্স কোনো চার্জ লাগে না। অ্যান্ড যদি কেউ অনলাইন কিউআর কোডে স্ক্যান করে যদি টিকিট পারচেস করে তাহলে সেটা 20 রুপিস করে পড়ে। এরা হচ্ছে বাংলার নবাব, এরা মুর্শিদাবাদে নবাবি করেছিল।
তার জন্য এদের সমাধি সম্মানের জন্য এটাকে খুব সুন্দর করে বানানো গেছে। জায়গাটা পরিচয় জাফরাগঞ্জ, সমাধি 1100 মির্জাফর তার পরিবারে। মির্জাফরের বংশ ছাড়া কোনো পাবলিকের এখানে সমাধি হয় না। সব থেকে ফার্স্ট সমাধি হচ্ছে নবাব প্যালেস মানে হাজারদুয়ারি, যেটা আপনি দেখতে এসছেন ইনার তৈরি করা, নাম নবাব হুমায়ুন জাহ। মুর্শিদাবাদে নবাবের 14 বছর 1824 থেকে 38 মির্জাফরের বংশধর হচ্ছেন পঞ্চম পুরুষ। মানে হাজারদুয়ারিটা আপনি দেখবেন এটা তৈরি হয়েছে 1837 সালে। আর সিরাজের দাদু আলীবর্দী খান যে হাজারদুয়ারিটি তৈরি করলো, যার নাম ছিল হিরাজিল মরসুরগঞ্জ, যেটা নদী গর্ভে নষ্ট হয়ে ওটা কিছু দেখা যায় না। হিরাজিল নষ্ট হয়ে যাওয়ার 80 বছরের পরে ব্রিটিশ অধীন ইনি হাজারদুয়ারি প্যালেসটা কমপ্লিট করলো। তার ফার্স্ট কভার নবাব হুমায়ুন জাহ মির্জাফরের 5th জেনারেশন। হ্যাঁ, ছেড়ে দাও। হাজারদুয়ারির সামনে একটি ইমাম বাড়ি, বছরে 10টা দিন খুলে মহরমের টাইমে সারা বছর বন্ধ থাকে। এ লোককে তৈরি করেছিল প্রাইজুন জাহ, হুমায়ুন জাহর ছেলে। মারা গেল 1881 সালে। ব্রিটিশ অধীনে নবাবী 43 বছর। ফার্স্ট হুমায়ুন জাহ, তার ছেলে নবাব প্রাইজুন জাহ। এই কভারটা হচ্ছে মির্জাফরের, কোনটা? এই সাদা শ্বেত পাথরটা। আচ্ছা। মির্জাফরকে ইতিহাসে স্বর্ণা মির্জাফর দেওয়া গেছে। আসল নাম সেকেন্ডে লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান। 1757 সালে পলাশির যুদ্ধ হলো। 1765 সালে মির্জাফর মারা গেল। দুপাশে দুটো কাকা নজাফ খান, এই নজাফি খান, মধ্যে মির্জাফর, মীর মোহাম্মদ জাফর খান। এটাই মেন মির্জাপুর। হ্যাঁ, এটা কি এটা? এটা হচ্ছে মির্জাপুরের বাড়ির গেট। আচ্ছা, এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট। বাড়িটা এখানে প্রবেশ করা নিষেধ। দেখেন তিনটে, একমাত্র তাদেরই বংশধর বাদে আর কেউ প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে জাফরগঞ্জ। এখানে ভিতরে এটাও একটা সংগ্রহশালা। এখানে অনেক কিছুই রাখা আছে। আর এটা মির্জাফর আমলে তৈরি হয়েছিল। আর এন্ট্রি গেটটা মানে এই দিকটা হচ্ছে মন্দিরের মতো, আর ওই সাইডটা মানে পেছনের ফ্রন্টের সাইডটা ওটা হচ্ছে মানে ওটা মসজিদের মতো। মানে দুটো আদলেই তৈরি, হিন্দু মুসলিম দু আদলেই তৈরি।
আমাদের নেক্সট স্পট হচ্ছে দেবী রাজা দেবী সিংয়ের রাজবাড়ি। তো সেখানে ঢুকবে, এখানে প্রবেশ মূল্য আছে। হ্যাঁ কাটছি, টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড। বাচ্চাদের লাগবে না তো? তো টিকিট আমরা কাটলাম 20 টাকা করে টিকিট। তো রাজা দেবী সিং ছিলেন মানে সেই সময়কার খুবই অত্যাচারী রাজা। মানে উনি অত্যাচার করতেন এবং প্রজাদের থেকে কর আদায় করতেন জোর করে। আর যে এইসব প্রজারা কর দিতে পারতো না তাদেরকে এখানে এনে ফাঁসি দিত। সেই ফাঁসির যে মানে দড়িটা বা কোনো একটা চেন বা কিছু, সেইটাও এখানে ভেতরে আছে, সেটা দেখবো। অত্যাচারী রাজা ছিলেন শুনেছিলাম। আমি সব বলবো। স্টেটের রেভিনিউ কালেক্টর ছিল। 3টে স্টেটের রেভিনিউ কালেক্টর। রেভিনিউ কালেক্টর 76 সালে যখন দুর্ভিক্ষ হয়, 76-এর মন্বন্তর মানুষ যখন খেতে পারছে না, তখন সাধারণ পাবলিকের কাছ থেকে খাজনা ট্যাক্স আদায় করে উনি এই বাড়িটা তৈরি করেছিল 1776। আর মানুষ যখন খেতে পেত, হ্যাঁ। আর দেবী সিং এসেছিলেন পাঞ্জাবের পানিপথ থেকে এখানে ব্যবসা করার জন্য। সর্বপ্রথম উনি রেজা খাঁর অধীনে চাকরি গ্রহণ করেন। তারপর ওয়ারেন হেস্টিংসের কাছ থেকে দায়িত্ব পেয়েছিল খাজনা এবং ট্যাক্স আদায়। দেবী সিং এখানকার লোক ছিলেন, উনি পাঞ্জাবের পানিপথ। আচ্ছা, এটা হচ্ছে এই বাড়ির নকশা। সামনের পোর্শন যে তৈরি করেছিল তাকে স্বর্ণপদক দিয়েছিল ব্রিটিশ সরকার। এখন বিকেল 5:15 বাজে, বাট পুরোটাই পুরো অন্ধকার হয়ে গেছে। আর মোটামুটি আজকের মতো সাইট সিন আমাদের কমপ্লিট। মানে আমরা কমপ্লিট করলাম জোর করে, বিকজ কারোর আর সেরকম এনার্জি লাগছে না। আর সকালবেলা বেরিয়েছি, রাত্রিবেলা সেভাবে ঘুম হয়নি। সবাই চাইছে হোটেলে গিয়ে একটু রেস্ট করতে। রাজা চলে গেছে অনেক আগেই, কারণ ওর একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য বাড়িতে চলে গেছে। বাড়ি বলছি, হোটেলে চলে গেছে। আমরাও এখন হোটেলের দিকেই যাচ্ছি, আজকে গিয়ে রেস্ট করি। কালকে সকাল 10:30টায় আমরা আবার বেরোবো বাকি সাইট সিনগুলো করার জন্য। আমাদের হোটেলে এসে পৌঁছলাম, দ্যাটস ইট। আর সেরকম কিছু দেখানোর নেই। এবার একটু রেস্ট নেবো। আর সারাদিন সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, তো রেস্ট নেবো। রেস্ট নিয়ে রাত্রিবেলা ডিনার করে সব ঘুমিয়ে পড়বো। কালকে সকাল 10:30টার সময় টোটো আবার আসবে, আর আমরা বাকি স্পটগুলো ভিজিট করবো। সো দ্যাটস ইট। আজকে আর কিছু দেখানোর নেই। আর দিস ইজ দ্য এন্ড অফ পার্ট 1 অফ দিস মুর্শিদাবাদ ট্রিপ। পার্ট 2-এতে আমি দেখাবো যে কালকে আমরা কোথায় গেলাম এবং কী করলাম, সেগুলো আপনারা সবাই পার্ট 2-তে দেখতে পারবেন। তো যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকুন। বাই।